আমাদের বাংলাদেশের গ্রামীণ পরিবেশের ঝোপঝাড়গুলো, বিশেষ করে ছোট খাল বা ডোবার ধারের ঝোপগুলো হতে একসময় এমন ধরনের ডাক ভোরবেলা বা দুপুরবেলা অথবা সূর্য ডোবার সময় ছিল খুবই সাধারণ ও অতি পরিচিত। নিশ্চুপ কোলাহল মুক্ত এমন জায়গাগুলোতে এই ডাক অনেকের কাছেই পরিচিত ছিল ভৌতিক ডাক হিসাবে। পরিবেশ, প্রকৃতি এবং তার বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে এদের ভূমিকার কোনো তুলনাই হয় না। সেই ভূমিকায় এদের আচরণ অনেক ক্ষেত্রেই বেশ নিষ্ঠুর, কিন্তু এটি খাদ্য ও খাদকের ভেতর একটি সঠিক ভারসাম্য বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ। অনেকটা কোকিলের মতো দেখতে, লাল চোখ এবং উজ্জ্বল বাদামি কমলা রঙের ডানার এই পাখিটির নাম কানাকুয়া বা গ্রেটার কোকাল। তবে শুধু কোকিলের মতো দেখতেই নয়, এরা আসলেই কোকিল পরিবার বা খুকুলিডি পরিবারের সদস্য। অন্যান্য শিকারের পাশাপাশি বিষধর সাপ শিকারে এরা খুবই পারদর্শী আর বেশ আকর্ষণীয়। তবে কাজটি কিন্তু মোটেও এতটা সহজ নয়। ওদের শরীরের কিছু অংশ, যেমন এই ঠোঁট, হালকা বাঁকানো, মোটা এবং খুবই শক্তিশালী ওদের এই ঠোঁট। তবে শুধু ঠোঁটই নয়, ওদের চোয়ালের হাড়ও অত্যন্ত মজবুত। এদের কামড়ানোর বল বা বাইট ফোর্স মোটামুটি 30 থেকে 40 নিউটন, যেখানে আমাদের পরিচিত কোকিলের বাইট ফোর্স মাত্র 20 থেকে 25 নিউটন। এই শক্তি ওদের জন্য যথেষ্ট সাপ বা ব্যাঙের মতো পিচ্ছিল প্রাণীদের ধরে রাখবার জন্য। তাছাড়া ওদের ঠোঁটের মাধ্যমে বারবার আঘাত করার বাড়তি ক্ষমতা দেয় ওদের চোয়ালের শক্তিশালী হাড়। তবে শুধু শক্তিশালী চোয়ালই ওদের একমাত্র হাতিয়ার নয়। নিখুঁত আঘাতের জন্য ওদের প্রয়োজন হয় প্রখর দৃষ্টিশক্তির, যা ওরা ওদের এই উজ্জ্বল লাল রঙের চোখ হতে পেয়ে যায়। এই চোখ বিশেষভাবে গঠিত হয়েছে মাটিতে শিকারকে শনাক্ত করার জন্য। মাটিতে শিকারের সামান্য নড়াচড়াও এরা খুব সহজেই এই চোখের মাধ্যমে শনাক্ত করতে পারে। যারা এই পাখিটির সামনে পড়েছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ওরা আপনাকে খুব সহজেই শনাক্ত করতে পারে এবং খুব দ্রুত ঝোপে লুকিয়ে পড়ে। তাছাড়া ওদের রয়েছে লম্বা লম্বা পা। এগুলোর মাধ্যমেও ওরা গভীর ঝোপঝাড়ে অনায়াসেই যেমন চলাফেরা করতে পারে, তেমনি এতে থাকা শক্তিশালী নখর শিকারকে আঁকড়ে ধরতে সাহায্য করে। এত কিছুর পরও ওদের প্রয়োজন হয় আরও একটি বিশেষ শারীরিক ক্ষমতার, বিশেষ করে সাপের মতো প্রাণীদের শিকার করবার জন্য। এই যে ওরা সাপের প্রবল বেগের ছোবল হতে নিজেকে বাঁচিয়ে নিতে পারছে, তা কেবল সম্ভব হচ্ছে নিজেদের দেহের ভারসাম্য সঠিকভাবে ধরে রাখতে পারবার কারণে। আর সেই কাজটি সঠিকভাবে করবার জন্য ওদের রয়েছে এই ধরনের লম্বা লেজ। এমন লম্ফ ঝম্প করবার পরও ওদের শরীরের ভারসাম্যকে ঠিক রাখছে ওদের লম্বা এই লেজ। সত্যি বলতে ওদের লেজের আকার যদি ছোট হতো, তাহলে এমন লাফালাফিতে ওরা নিজেকে ধরে রাখতে পারত না, ভারসাম্য হারাতো আর সাপকে শিকার করতে যেয়ে নিজেই সাপের শিকারে পরিণত হতো। তবে এই ধরনের লম্বা লেজ ও ভারী শরীরের কারণে ওদের একটি সীমাবদ্ধতা রয়েছে, তা হলো এই উড়বার ক্ষমতা। এমন ধরনের উড়ানকে আপনি একটি বড় সড়ো লাফানোর সাথে তুলনা করতে পারেন। অনেকটা উড়ন্ত কাঠ বিড়ালির মতো গ্লাইড বলতে পারেন। এরা উঁচু থেকে লাফ দিয়ে কিছুটা দূরত্ব বাতাসে ভেসে পার করতে পারে। ঠিক এমনই দূরত্ব এরা পাখা ঝাপটিয়ে কোনো মতো পার করে। আসলে এরা মূলত মাটিতে এবং ঝোপের ভেতর নিঃশব্দে হেঁটে বেড়ানো পাখি। বাংলায় এখন চলছে বর্ষাকাল। বর্ষায় যেমন উদ্ভিদগুলো প্রাণ ফিরে পায়, তেমনি ঝোপে ঝাড়ে বিভিন্ন পোকাসহ লার্ভার উপস্থিতিও বেড়ে যায়। বিশেষ করে ডোবা ও খালের পার ও পার সংলগ্ন ঝোপগুলোতে তখন এমন সব প্রাণের হাট বসে।
যার কারণে এগুলোর উপর নির্ভরশীল বিভিন্ন প্রাণী যেমন ব্যাঙ, আবার ব্যাঙ শিকারের জন্য সাপের প্রাদুর্ভাব বেড়ে যায়। তাই কানাকুয়ার জন্য এই সময় চারিদিকে ছড়িয়ে থাকে পর্যাপ্ত খাবার। আর এই খাবার খেয়ে পরিপুষ্ট হয়ে সেই সকল জলাশয়ের ধারের ঝোপগুলোতে বর্ষার পরপরই তৈরি করে ঘাস লতা পাতায় বোনা ছাউনিযুক্ত গম্বুজ আকৃতির ছোট্ট বাসা। কোকিল প্রজাতির অথচ বাসা তৈরি করে। কোকিল প্রজাতির হলেও এরা কিন্তু বাসা তৈরি করে। আর সেই বাসাতে স্ত্রী পাখি 3টি হতে সর্বমোট 5টি সাদা বা ফ্যাকাশে রঙের ডিম দেয়। প্রায় 15 থেকে 18 দিন স্ত্রী পাখিটি ডিমে তা দেয়। তবে স্ত্রীটি যখন খাদ্য সংগ্রহে বের হয় তখন পুরুষটি ডিমে তা দেয়। আর রাতে পুরুষটি বাসার পাশের ঝোপে থাকে এবং স্ত্রী ও ডিমগুলোকে বাইরের শত্রু হতে রক্ষা করে। এক কথায় দুজনই তাদের কাজ ভাগ করে নেয় এই সময় পর্যন্ত। 15 থেকে 18 দিন পর ডিম হতে ছানা বের হয়। এইবার বাবা মার দায়িত্ব বেড়ে যায় নিজেদের ছানাগুলোর জন্য খাবার সংগ্রহ করতে চেয়ে। ওদের ছানাগুলোকে দ্রুত বড় করতে প্রয়োজন হয় প্রচুর প্রোটিন। তাই ওরা বিভিন্ন পোকামাকড়, যার ভেতর প্রচুর বিষাক্ত পোকাও থাকে, সেগুলো সহ ব্যাঙ বা সাপের মতো বড় প্রাণীগুলো ধরে নিয়ে খাওয়ায়। তবে ঠিক এই সময় ওরা সুযোগ পেলে একটি নিষ্ঠুর আচরণ করে থাকে। ওরা অন্য পাখির ছানাদের ধরে এনে নিজেদের ছানাদের খাইয়ে দেয়। ছানাদের অতিরিক্ত প্রোটিনের চাহিদা মেটাতে ওরা এমন নিষ্ঠুর আচরণ করে। আমাদের পরিচিত কোকিল সরাসরি অন্য পাখির ছানাদের মেরে না ফেললেও ওরা যে বাসাতে ডিম পারে সেই বাসার ডিম নিজে যেমন ফেলে দেয়, তেমনি ওদের ছানাগুলো বাসার অবশিষ্ট ডিম ফেলে দেয়। বিষয়টি অত্যন্ত নির্মম হলেও প্রকৃতি আসলে এভাবেই খাদ্য ও খাদকের ভারসাম্য ঠিক রাখে। তাছাড়া যে কোনো একটির অতিরিক্ত বৃদ্ধি পরিবেশ ও প্রকৃতির খাদ্য শৃঙ্খলকে ভেঙে ফেলবে, যা সকলের জন্যই আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই এই পাখিগুলোর আচরণ যতই নির্মম হোক না কেন, মূলত এগুলোই আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। খেয়াল করলে দেখবেন অনেক অঞ্চলে জোঁকের উপদ্রব অধিকভাবে বেড়ে গেছে, আবার কোথাও হয়তো সাপের অত্যাচার। প্রকৃতিতে যদি এই ধরনের পাখিগুলোর সংখ্যা দিন দিন কমতে থাকে, তবে এমন সব অভিশাপ আমাদের তথা পুরো প্রকৃতিকেই গ্রাস করে ফেলবে। তাই এরা যতই আপনার পালিত কবুতর বা মুরগির বাচ্চা ধরে নিক না কেন, নিজের প্রতিরক্ষার ব্যবস্থা নিজেই নেবেন। শুধু শুধু এদেরকে শত্রু মনে করবেন না। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মূলত এরা মূল ভূমিকা পালন করে। মা বাবার যত্নে এরা দিনে দিনে বড় হয়ে ওঠে আর প্রাকৃতিক পরিবেশের বাস্তুতন্ত্রের রক্ষক হিসাবে নিজেকে ব্যবহার করতে শুরু করে। তবে কোকিল পরিবারের সদস্য হিসাবে কানাকুয়ার সাথে কোকিলের একটু ভিন্নভাবে কিছু মিল থাকলেও এদের স্বভাব আর কোকিলের স্বভাব এবং শারীরিক যোগ্যতা ভিন্ন। বসন্তকাল ছাড়াও প্রায় সারা বছরই আপনি বিভিন্ন প্রকার কোকিলের দেখা পাবেন। এদের ডাকেও রয়েছে ভিন্নতা, নামগুলো অসাধারণ। আপনি হয়তো এগুলোকে দেখেছেন কিন্তু অনেক ক্ষেত্রেই চিনতে পারেননি। আবার হয়তো ডাক শুনেছেন কিন্তু কোনটি কার ডাক তা হয়তো বুঝতে পারেননি। বাংলাদেশের খুবই সাধারণ ও অতি পরিচিত কিছু কোকিল পরিবারের সদস্যদের সাথে পরিচিত হতে নিচের ভিডিওটি দেখতে পারেন।